শুভ সন্ধ্যা দর্শক, 21 রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব 1971-এর মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যা পরবর্তী নতুন রাষ্ট্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র এবং পাকিস্তানি ধাঁচে ফিরিয়ে নেওয়ার এক ধরনের প্রচেষ্টা ও বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে ঐক্যমতে পৌঁছাতে না পারার যে এক ব্যর্থতা। আমাদের সাথে আজকের আলোচনায় আমাদের দুজন অতিথি আছেন। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি সাংবাদিক কলমিস্ট জনাব কাজী সিরাজ। তার পাশে বসে আছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি উপকমিটি সহ সম্পাদক জনাব রাশেক রহমান। আপনাদের স্বাগত জানাচ্ছি 21 রাতের পক্ষ থেকে। সেভাবে আপনাকে দিয়ে একটু শুরু করি। সেটা হচ্ছে যে আপনার আজকে মানে ওই অর্থে আজকে আবার গতকালও বলা যেতে পারে, ঢাকায় আপনি তো জানেন বোধহয় যে অ্যাপিলেট ডিভিশন কয়েকদিন আগে জামাতের নেতা মীর কাসেম আলীর আপনার ফাঁসি রায় যেটা বহাল ছিল সেটাকে আপিল করেছে। তো সেটার দাবিতে আবার আজকে একটা বড় ধরনের একটা ডেমনস্ট্রেশন হয়েছে, যেটা প্রেস ক্লাবের সামনে হয়েছে। একদিকে যেমন যুদ্ধ অপরাধীদের বিচার চলছে, একের পর এক রায়ও হচ্ছে এবং আপনার ফাঁসি রায় কার্যকর হয়েছে, কিন্তু তারপরে মানুষের বোধহয় আশঙ্কা কাটছে না। সেই জন্যই বোধহয় এই ধরনের ডেমনস্ট্রেশন, যেখানে একদিকে কোর্টের ভার্ডিক্ট চলছে, আবার আরেকদিকে মানুষের এক ধরনের আশঙ্কা, তারা বিশ্বাস করতে পারছে না। যেই কারণে আপনার এই শাহবাগে প্রজন্ম 71 ছেলেরা বা শাহবাগ মঞ্চের ছেলেরা আপনার সেখানে ডেমনস্ট্রেশন করে, আজকে আরেকটা গ্রুপ ডেমনস্ট্রেশন করছে। আপনার কি মনে হয় এটা কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে মানুষের মধ্যে আস্থাহীনতার তো জন্ম হয়েছে, তো কোনো সন্দেহ নেই। বিশেষ করে এই মীর কাসেম আলীর রায়টাকে নিয়ে এর আগেও আপিল বিভাগে যখন জাজমেন্টটা হবে তার আগেও কিছু কথাবার্তা হয়েছে, কিছু এরকম ডেমনস্ট্রেশন হয়েছে এবং ট্রাইব্যুনালের দেয়া যে রায় মৃত্যুদণ্ড ওটা বহাল রাখার জন্য আওয়াজ উঠেছিল। এটার কারণ ছিল কিছু কারণ, সেই প্রসঙ্গগুলো আমার মনে হয় কম আলোচনা করলে ভালো হয়। প্রধান বিচারপতি কিছু কমেন্টস করেছিলেন আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষের যে লয়াররা ছিলেন, যে তাদের ভূমিকা, তাদের যে কাজগুলো করার দরকার ছিল যথার্থভাবে যদি তারা করত, তাইলে এটা আরো বেশি করে প্রতিষ্ঠিত করা যেত যে এই অপরাধীরা কত বড় অপরাধী। সেটা প্রসিকিউশনের লোকজনের দুর্বলতার কথা তিনি বলেছিলেন। উনি প্রসিকিউশনের দুর্বলতার কথা বলার অর্থ, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টি ঠিক হয়নি, অথবা হাইকোর্ট যে রায়টি বহাল রেখেছে সেটা ঠিক করে সেটা উনি মিন করেনি। কিন্তু ধারণা যেটা এসেছিল, আমার যেটা মনে হয়েছে, একটা আশঙ্কা জন্ম নিয়েছিল যে প্রধান বিচারপতির এই বক্তব্যে মীর কাসেম আলীর আপিলের যে শুনানি চলছে, শুনানির রায়টা আবার দুর্বল হয়ে যায় কিনা। তা আমার মনে হয় সে আশঙ্কা থেকে প্রস্তাবটা এসেছিল। তো এখন যেটা এসছে আমার মনে হয় ওই আরেকটা জায়গা আছে। এর আগে আরেকজনের ফাঁসির আদেশ হয়েছিল, পরে যখন এটা রিভিউতে যাওয়ার পরে ফাঁসির আদেশ যাবজ্জীবন হয়ে গেল। তো এখন এই একটা আশঙ্কা কাজ করছে আমার মনে হয়, যারা 1971 সালে মানবতা বিরোধী জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ছিল, দীর্ঘদিন পরে হলেও এই বিচারটা তো হচ্ছে। এবং এখানটা বলে নেওয়া দরকার, এই বিচার হতো না যদি আজকে শুধু আওয়ামী লীগ ক্ষমতা আছে বলে নয়, আওয়ামী লীগ ক্ষমতা থেকে শেখ হাসিনা ছাড়া অন্য কেউ যদি প্রধানমন্ত্রী হতেন, আমার মনে সন্দেহ আছে এই বিচার হতো কিনা। আওয়ামী লীগ ক্ষমতা এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সমস্ত ক্রেডিটটা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ব্যক্তিকে। আমি এই ব্যাপারে অন্তত পার্টিকুলার ব্যাপারে আমি এটা দিতে চাই। তো এখন হচ্ছে বেটার লেট দেন নেভার, হচ্ছে তো। তো এই নানা আতঙ্ক, নানা আশঙ্কা কাজ করে বিভিন্ন সময়। যেমন ট্রাইব্যুনাল গঠনে প্রধানমন্ত্রী তো সব কাজ করবেন না। ট্রাইব্যুনাল গঠনের সময় যে চিফ ইনভেস্টিগেটর প্রথম যখন নমিনেট করা হলো, দেখা গেল যে তিনি স্বাধীনতা বিরোধী চক্রের একজন লোক, অপরাধীদের পক্ষের একজন লোক, এবং এটা হয়েই গেছিল, তো অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছিল। পরে আমির হোসেন আমু সাহেব উনি যখন চেঁচামেচি করলেন, ওনার সঙ্গে কলেজে পড়তো এবং সেই ইসলামী ছাত্র সংঘ তখন নাম ছিল, ইসলামী ছাত্র সংঘ থেকে ওনার বিরুদ্ধে নির্বাচনও করেছিল। এগুলো বলার পরে তাকে বাদ দেওয়া হলো। তারপরে প্রসিকিউশনের একজন
লয়ার, উনি তো ওরা কাগজ দলিত ফেলে চলে গেছেন, আরেকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেই হলো, ফলে প্রসিকিউশন কিছু কথাবার্তা আছে এখানে আমাদেরও। আমি একটা কথা বুঝতে পারলাম আপনার কথাতে, একটা হচ্ছে যদি আমি যদি ভুল বুঝি না থেকে, আপনি একটা বলেছেন যে প্রসিকিউশনের একটা দুর্বলতার জায়গা, এবং তাতে বোধহয় কিছুটা ব্যাপার আছে যে স্বচ্ছতার একটা ব্যাপার আছে। আবার উনি কিন্তু একটা জায়গায় বলছেন যে একজন ব্যক্তি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকেই উনি ক্রেডিটটা দিচ্ছেন। উনি বলছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও সেই জায়গায় যদি শেখ হাসিনা না থাকতেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি কি মনে করেন? একটা হচ্ছে যে স্বচ্ছতা এবং প্রসিকিউশন দুর্বলতার কথা বলছেন, তদন্তের ব্যাপারটা বলেছেন উনি। প্রথমত আই ওয়ান্ট টু বি এক্সট্রিমলি ফোকাসড, এটা অবজেক্টিভ হওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, আছেন, তার সাথে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে আছে। তার দৃঢ় প্রত্যয়, অটল সংকল্প, এর কারণে যুদ্ধ অপরাধীদের বিচার আজ এই পর্যায়ে এসেছে। এই নিয়ে কোনো বিতর্ক নাই। কিন্তু উনি না থাকলে কি হতো, আমি সেই ডিসকাশনটা যেতেই রাজি নাই। হাইপোথেটিক্যাল, আমরা এখানে হাইপোথেটিক্যাল আলাপ করতে আসিনি, আমাদের খুব বাস্তববাদী হতে হবে। আর প্রসিকিউশনের উইকনেসের যে কথাটা বলছেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা প্রফেশনাল জায়গা থেকে এসেছে। ইট ডাজন্ট মিন যে রায় দেওয়ায় বা তদন্ত করায় অথবা বিচারিক কার্যপ্রণালীর যে জায়গাগুলো সেগুলো দুর্বল ছিল বা সেখানে কোনো ছেদ ছিল। মাননীয় প্রধান বিচারপতি তার দীর্ঘ বিচারিক ব্যবস্থায় তার যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে তিনি এভাবেই জিনিসটা এসেছে যে একে আরো উন্নত করা যায়, আরো শানিত করা যায়। উন্নতির কোনো সীমা পরিসীমা নাই, শানিত হওয়ারও কোনো শেষ নাই। আমাদেরকে পজিটিভ ভাবে জিনিসগুলো দেখতে হবে। তবে আপনি প্রথমে যেই সন্দেহের দানা বাঁধার যে কথাটা তুলে ধরলেন, যে আজকেও প্রেস ক্লাবে প্রান্তিক 21 নামে একটি সংগঠন, হাজার হাজার লোক, আমি সেখানে নিজে ছিলাম, সেখানে আমি কথা বলেছি, হাজার হাজার ছাত্র জনতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা জড়ো হয়েছে, এবং সেখানে তার একটা দাবি কিন্তু শুধুমাত্র যে যুদ্ধ অপরাধীদের বিচারের কথা বলেছে তা না। এখানে সংখ্যাটা কোথায়? সংখ্যাটা হচ্ছে, আপনি দেখেন, আমি টবি ক্যাডম্যান এবং একিন গ্রাম, এই দুটো নামের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাস্তবতা হচ্ছে যে 1975 সালের 15 আগস্টের পরে এই যে সুচিহ্নিত যুদ্ধাপরাধী রাজাকার আলবদর আল শামস, তারা পুনর্বাসিত হলো কিভাবে? সংবিধানের 12 অনুচ্ছেদ এবং 38 অনুচ্ছেদ, এই দুটোকে মেজর জেনারেল জিয়াউর রহমান রিপিল করলেন, বাতিল করালেন, যার মধ্য দিয়ে হলো কি, যে তারা শুধুমাত্র রাজনীতি করারই সুযোগ পেলেন না, রাজনীতি করার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড সদর্পে অংশগ্রহণ করতে গেলেন। এবং এটা কিন্তু বাস্তব, আপনি বাংলাদেশের বাস্তব বলুন বা যেই দেশেই বলুন, রাজনীতি করতে গেলে অর্থ লাগে। এবং এই যে তারা সংঘবদ্ধ হওয়ার সুযোগ পেলেন, এর মধ্যে দিয়ে বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান, বিভিন্ন রকম শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলো, যেটা জামাত ইসলামী, যারা সত্যিকার অর্থে যুদ্ধাপরাধীদেরকে হারবার করেন, তাদেরকে সহযোগিতা করার কাজে লাগলো। আজকের সংখ্যা ঠিক, আজকের দিনের সংখ্যাটা হচ্ছে, আপনি মীর কাসেম আলীকে বিচার ফাঁসি দিবেন, আপনি কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছেন, আপনি আলী হাসান মুজাহিদকে ফাঁসি দিয়েছেন, কিন্তু 1971 সালের পরাজয়ের পরেও তারা যে মেজর জেনারেল জিয়াউর রহমানের হাত ধরে সম্পদ আহরণের সুযোগটি পেলেন, এই সম্পদ বাঙালি, বাংলাদেশ এবং আমাদের আত্মপরিচয়কে ধ্বংস করার ক্ষেত্রে ব্যবহৃত হবে না, এর কি কোনো নিশ্চয়তা আছে? সুতরাং আজকের দাবিটা হচ্ছে শুধুমাত্র প্রায়োগিক দিক থেকে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন, শাস্তি দিলেন, এখানে আমরা সীমিত থাকতে পারি না। আমাদেরকে যেটা করতে হবে, এ সকল যুদ্ধাপরাধীরা ওভার ইয়ার্স, অর্থাৎ সুযোগ পাওয়ার পর থেকে যে সম্পদ গড়ে তুলেছেন, সেই সম্পদকেও যুদ্ধ অপরাধী বলুন, মানবতা বিরোধী বলুন, সেটা চিহ্নিতকরণের মধ্য দিয়ে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, যাতে করে ওই সম্পদ আর কোনোদিনও কোনো অপশক্তি, কালো শক্তিকে লালন করার কাজে ব্যবহৃত না হয়, শুধুমাত্র সামগ্রিক কল্যাণের কাজে। রাশেক সাহেব যে কথাটা বললেন যে 40 বছর 41 বছর আগের কথা যে রহমান সাহেব বের করে দিয়েছিলেন, সেটা হচ্ছে যে স্বাধীনতার পর যুদ্ধ অপরাধ এবং গণহত্যা বিচারের জন্য আসলে দালাল আইন করা হয়, সেটা আপনি ভালো করে জানেন। এবং আমি যদি ভুল না করি, জি, তখন বোধহয় 36,000 লোককে অ্যারেস্ট করা হয়। পরবর্তীতে 74-এ বঙ্গবন্ধু জেনারেল অ্যামনেস্টি ডিক্লেয়ার করেন, সেইখানে আপনার 25,000-কে ছেড়ে দেওয়া হয়, কিন্তু যাদের 11,000 ছিল, 11,000 জেলে ছিল এবং বিচার চলছিল, তাদের বিচারও চলছিল, এবং যাদের বিরুদ্ধে স্পেসিফিক চার্জ ছিল, আর্সন, কিলিং, রেপ, মার্ডার, এইসবের। সেইখানে রাশিদ ভাই, আমি একটু সাপ্লিমেন্ট করতে পারি কি? এই জায়গাটা, যেহেতু এই জায়গাটা আসলেন, সবচেয়ে দুঃখজনক বিষয়, আজকে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, এগুলো তো ইতিহাসের ব্যাপার। ডক্টর নুজহাত চৌধুরী শম্পা, যার বাবা ডক্টর আলী চৌধুরী, শহীদ বুদ্ধিজীবী, তার হত্যাকারী মৌলানা আব্দুল মান্নান, রাজাকার মৌলানা আব্দুল মান্নান, তার কিন্তু 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় 8টি মামলা ছিল, রেপ,
আর্সন মার্ডার, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন এবং হত্যা, গণহত্যার সাথে। দুঃখজনক বিষয় হচ্ছে এই যে আপনি জেনারেল অ্যামনেস্টির কথা বললেন, সেই জেনারেল অ্যামনেস্টি আন্ডারে কিন্তু মৌলানা আব্দুল মান্নান মাফ পাননি। তিনি কিন্তু বিচারাধীন অবস্থায় ছিলেন, জেলে ছিলেন। 1977 সালে তৎকালীন স্বরাষ্ট্র সচিব মেজর জেনারেল জিয়াউর রহমানের নির্দেশ মান্য করতে গিয়ে এইচ.এন. আশিকুর রহমান, জেলা প্রশাসক কুমিল্লা, তাকে নির্দেশ দেন এই 8টি মামলা ডিসমিস করার জন্য, ফেলে দেওয়ার জন্য। কিন্তু উনি রাজি হলেন না, এবং এই ফাইলগুলো কিন্তু ঢাকায় নিয়ে এসে, এখন এগুলোর কপি আছে, মেজর জেনারেল জিয়াউর রহমান নিজে হাতে সবুজ কালি দিয়ে এই রাজাকার মৌলানা আব্দুল মান্নান তার 8টি মামলা ড্রপ করলেন। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ সহজ সরল, তারা বিশ্বাস করতে ভালোবাসে, এবং বিশ্বাসের জায়গাটা এত শক্ত বলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই সময় তার টেলিভিশন চ্যানেল অত শক্তিশালী ছিল না, পত্রিকাগুলো বাংলাদেশের প্রত্যেক প্রান্তরে প্রান্তরে যেত না, রেডিও হয়তোবা উন্নত মানের ছিল না। আমি অনেক সেখানে মানুষের যে বিশ্বাস করার যে শক্তি, বিশ্বাস করার যে ইচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর সমস্ত দেশের মানুষকে একীভূত করতে পেরেছেন। সেখান থেকে স্বাধীনতার যুদ্ধে আমরা আজকে জয়ের জায়গায় আসলাম। সো বাঙালির এই যে সরলতা, এই যে বিশ্বাস করার প্রবণতা, এটাকে কাজে লাগিয়ে জেনারেল অ্যামনেস্টির যে কনসেপ্টটা, এটা সম্পূর্ণভাবে একটা ভ্রান্ত ধারণা মানুষের উপর চাপিয়ে দিয়ে দেওয়া হয়েছে। বরঞ্চ এই যে 11,000 ব্যক্তি যারা বিচারাধীন অবস্থায় ছিলেন, তাদের দালিলিক অবস্থাগুলো যদি আপনি সামনে নিয়ে আসেন, তাহলে আপনি দেখবেন এই প্রতিটি ব্যক্তিকে ক্ষমা করা হয়েছে ক্যাটাগরিক্যালি। রাষ্ট্রীয় আমি আপনার কথা আমি একটু আপনার কাছে আসতে চাচ্ছি, যেটা রাষ্ট্র সাহেব বললেন যে সাজাপ্রাপ্ত বেরিয়ে গেল আপনার 75 পরবর্তীতে, এবং একটা জিনিস মনে হচ্ছে যে একটা কথা বারবার ফিরে আসে যে পুরো জাতি দ্বিধাবিভক্ত। আসলে কি তাই ব্যাপারটা? পুরো জাতি এমনি তো রাজনৈতিকভাবে এই ইস্যুতে বিশেষ করে 71-এর ঘাতক দালাল দিনবুল কবিরদের বিচার, বাংলাদেশের 71 হবে বাংলাদেশের ভিত্তিভূমি, ওই ভিত্তির উপর দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতি যে রাজনীতি করুক, সরকারে থাকুক, বিরোধী, এটা করতে হবে। এই জায়গায় আমার মনে হয় খুব একটা বিভক্তি নাই, আমার ব্যক্তিগত ধারণা। ইভেন যারা বিএনপির কথা বলেন, বিএনপিতে এখন আপনি আমরা সবাই চিনি, সবাই জানি, বহু লোক আছে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিল, সম্পৃক্ত ছিল, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং প্রগতিশীল গণতান্ত্রিক চিন্তা ভাবনার অনুসারী, এরকম বহু লোক আছে। এবং এদের মধ্যে এই প্রশ্নে এখন তারা বিভিন্ন সময় পারেনি, বিএনপি করে, বিএনপির একটা নীতিগত অবস্থান আছে, সেই অবস্থান থেকে তারা করেনি তো, হয়নি। ইভেন এর আগে আওয়ামী লীগও তো ক্ষমতা ছিল, করেনি তো, বিভিন্ন হয়নি তো। তো না হওয়ার যে অবস্থাটা এক এক দলের এক এক রকম, আওয়ামী লীগ না করার কারণে করতে পারেনি, সেই সময়টাকে তারা উপযোগী সময় মনে করেনি এই বিচারে হাত দেওয়ার, সেটা এক। আর বিএনপির অবস্থাটা ভিন্ন ছিল, এটা আমরা সবাই জানি। তো সেই কারণে বিএনপির ভেতরে যে লোকগুলো আছে তারা কিন্তু বিচার চায় না, এমন অবস্থায় কিন্তু নেই, তারা কিন্তু বিচার চায়, কিন্তু দলীয় অবস্থানগত কারণে আওয়ামী লীগের লোকজন যেভাবে বলে, যেভাবে নো ম্যান স্ট্যান্ডে দাঁড়িয়ে কিছু, আমরা যেরকম, আমি ব্যক্তিগতভাবে যত কথা এই ব্যাপারটার ব্যাপারে কম্প্রোমাইজ করার কোনো স্কোপ আছে বলে মনে করি না। এই ব্যাপারে কোনো বিভক্তি নাই, বিভক্তির রাজনৈতিক কারণে হয়ে গেছে, নানা কারণে। আওয়ামী লীগ যে কথাটা বললেন, আমি যদি সেই কথাটাকে একটু অন্যভাবে বলি, যে 91 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে 92 সালে যখন আপনার জাহানারা ইমামের নেতৃত্বে আপনার সেইখানে কিন্তু আমি আমার মানে সে সময় আমিও দেখেছি, সেটা হচ্ছে যে শেখ হাসিনা নিজে হাতের পিঠে করে সোহরাওয়ার্দী ঠেকেছিলেন জাহানারা ইমামের সেই আন্দোলনকে সম্পূর্ণভাবে সাপোর্ট করার জন্য। আপনি বলুন তো, একটু সাপ্লিমেন্ট করি। শুধু তাই না, 1996 থেকে 2001 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আপনার মনে থাকবে কারণ বাজারে বিশাল মুক্তিযুদ্ধ সমাবেশের মধ্য দিয়ে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দায়িত্বহীন কণ্ঠে বললেন যে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করব। এই জায়গায় সিরাজ ভাই যেটা বলছেন, উনি তো আমাদের থেকে বয়সে অনেক প্রবীণ সম্মানী ব্যক্তি, আমি আই হোপ উনি বেয়াদবি দিবেন না, আমি এইভাবে কথাটা বলতে চাই। দেখুন, 1975 সালের 15 আগস্টের পরে রাজনৈতিক পট যখন পরিবর্তিত হলো, যখন যুদ্ধাপরাধীদের জয় জায়গার চারিদিকে, এই দীর্ঘ 21 বছর পরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, তখন আইন এনফোর্স করতে হবে। তো যে আইন আপনি রিপিল করে ফেলেছেন, বাতিল করে ফেলেছেন, নতুন করে আপনাকে আইন করতে হবে। আর আইনের থেকে একটা বড় কথা আছে, হত্যাকারীর বিচার হবে, হত্যাকারী শাস্তি পাবে, এর থেকে বড় আইন কিছু থাকে না, এগুলো ন্যাচারাল ল, প্রাকৃতিক আইন। কিন্তু আইনের প্রয়োগে 3টা জিনিস তো মনে রাখতে হবে। একটা হচ্ছে লোকেট করা, যিনি অপরাধ সংগঠিত করেছেন তাকে আপনার লোকেট করতে হবে, উনি কোথায় আছেন। 2, অ্যাসেস করা, যিনি অপরাধ সংগঠিত করেছেন তাকে ধরতে গেলে বা তাকে আইনের সম্মুখীন করতে গেলে কি ধরনের বল তিনি প্রয়োগ করতে পারেন বা কি ধরনের
রেজিস্ট্যান্ট বা বাধা সৃষ্টি করতে পারেন সেটা অ্যাসেস করা, বিশ্লেষণ করতে হবে। 3 নাম্বার হবে আপনি এনফোর্স করবেন কিনা, অর্থাৎ তাকে ধরবেন কিনা। 21 বছর পরে সরকার যন্ত্রের বাইরে থাকা বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, ঠিক তৎক্ষণাৎ একদিনের ব্যবধানে বা 2 দিনের ব্যবধানে, আরো সহজ করে বলি, হঠকারী ভাবে আপনি নতুন করে আইন প্রণয়ন করে ওই স্বল্প সময়ে আপনি লোকেট করবেন যুদ্ধাপরাধীকে, আপনি অ্যাসেস করবেন তার রেজিস্ট্যান্স, এবং করে আপনি আইনের এনফোর্সমেন্ট করবেন, এটা বোধহয় বাস্তববাদী চিন্তা হচ্ছে না। বরঞ্চ আপনি যেই জায়গাটায় ছিলেন আমি সেই জায়গায় চলে যেতে চাই, যে 1991 সালের পরে শহীদ জননী জাহানারা ইমাম যখন আন্দোলন করে তুললেন, গণ আদালত হলো, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যখন সৌহার্দ্য প্রকাশ করলেন, সেই সময় মনে হয় বেগম খালেদা জিয়ার সুযোগ ছিল সেই আন্দোলন নিজে সৌহার্দ্য প্রকাশ করে। তাতে করে যেটা হতো, আজকে এত বছর পরে যে বিচার আমরা দেখছি সেটা কিছুদিন হলেও আগে হতো, 1996 থেকে 2001 ভিতরে। তার মানে কি বাস্তবতা হচ্ছে, আমি জানি না কাজী সাহেব আমার সাথে একমত হবেন কিনা, বাস্তবতা হচ্ছে জামাতি ইসলামী এমন একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের গঠনতন্ত্র পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের যে ব্যাপারটা, এটা ফিলোসফিক্যালি দর্শনতাত্ত্বিক ভাবে সমর্থন করে না। সেই দলকে রাজনৈতিক সাথী করে তাদের যখন চলা, সেই সময় তারা তো জেনে শুনে এই যে 30 লক্ষ মানুষের প্রাণ নাশ করা হলো, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রম কেড়ে নেওয়া হলো, তাদেরকে চিরসঙ্গী বানিয়ে ফেলেছে। এবং আমি আপনাকে এই যে একটা ছোট উদাহরণ দিলাম যে 1977 সালে রাজাকার মৌলানা আব্দুল মান্নানকে 8টা মামলা, একটা দুটা তো না, এবং সেখানে রেপ আছে, সেখানে মার্ডার আছে, অগ্নিসংযোগ, এই যে ক্ষমা করা হলো বাই দ্য পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট, উইথ দ্য সিগনেচার অফ দ্য প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান, এতেই তো বোঝা যায় যে নীল নকশার নিচেও আরো কিছু নকশা থাকে যার হয়তো বা রং থাকে না, চোখে দেখা যায় না, কিন্তু সেই নকশার সম্পূর্ণ উদ্দেশ্য এবং লক্ষ্যটাই ছিল যে এই দেশকে দুটি ভাগে ভাগ করে ওই যে পরাজিত যেই শক্তি, যাদেরকে আমরা রাজাকার, আল বদর, আল শামস হিসেবে চিনি অথবা পাকিস্তানের দোসর হিসেবে চিনি, তারাই আমাদের উপরে করায়ত্ত করবে। এবং বাঙালির শক্তিকার যে মুক্তি, আমি এইভাবে জিনিসটাকে দেখি, এই যে ওনার কলমের জোর, আজকে এটা বাস্তবতা। বাংলাদেশ না হলে কি হতো, আমরা একটা সেকেন্ড ক্লাস সিটিজেন হতাম। এই যে 21 টিভি, 21 রাত, এই যে আমাদের নিহিত লুকায়িত একটা শক্তি, এটা যাতে মুক্ত না হয়, বেসিক্যালি ওই চক্রান্তকে উদযাপন করা ছাড়া কিছু। আমি যদি এইভাবে কথাটা বলি রাশেকের আপনার কথার রেশ ধরে, সেটা হচ্ছে যে 75 পরবর্তী বঙ্গবন্ধু হত্যার পরে রাশেক যে কথাটা বলল, যে একটা ষড়যন্ত্রের গন্ধ সে দিল, যে এই দেশকে দ্বিধাবিভক্ত করার জন্য পরাজিত শক্তি যাতে ক্ষমতায় চলে আসতে পারে, বা এই নতুন দেশটাকে যাতে পাকিস্তান ধাঁচে ফিরিয়ে নেওয়া যেতে পারে, একটা ষড়যন্ত্র চলছিল। আপনি এটাকে কিভাবে দেখেন? আমি 75 পরবর্তী সময়, 75 পরবর্তী অংশ, এটাকে একটা মূল্যায়ন তো বিভিন্ন দলীয় মূল্যায়ন আছে, রাজনৈতিক মূল্যায়ন আছে, ধরেন সে যার যার অবস্থান থেকে মূল্যায়ন করবে। 75-এর পট পরিবর্তনে সেই ঘটনাটা তো অতি দুঃখজনক, নিন্দনীয়, বর্বর ঘটনা ছিল, কিন্তু 75 আগে কিছু বাংলাদেশের ঘটনা ঘটেছে। 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক ঘটনা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক এবং আইন শৃঙ্খলা জনিত অবস্থা, এটা সুখকর ছিল না। মানুষের মধ্যে ক্ষোভ ছিল, মানুষের মধ্যে ক্রোধ ছিল, এগুলোকে পুঁজি করেছে যারা 75 ঘটনা ঘটিয়েছে। মানুষের ক্ষোভ, মানুষের ক্রোধ, মানুষের আকাঙ্ক্ষা সবকিছুকে পুঁজি করেই কিন্তু তারা কাজটা করেছে। তো সেই এটাকে অস্বীকার, ডিজোন করার অর্থ হচ্ছে তো ইতিহাসকে অস্বীকার করা। 72-75 ঘটনা মনে থাকার মতো বহু লোক এখনো বেঁচে আছে, জীবিত আছে, আর ইতিহাসের পাতাগুলো নিশ্চয়ই আছে। বিশ্ব ইতিহাসে এই ধরনের হত্যাকাণ্ড অনেক ঘটেছে। একজন দেশপ্রেমিককে হত্যা করা হয়েছে বিভিন্ন স্বার্থের কারণে। আপনি কি সেটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই স্বার্থের কারণে দেশপ্রেমিককে হত্যা করা হয়েছে, জাতীয় নেতাকে হয়েছে, মানে কি বলা যাবে, জাতির আশা আকাঙ্ক্ষা থেকে 75 পর্যন্ত আপনি সামাজিক অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা, এই কথাটা আপনি উল্লেখ করলেন, এবং সেইখানে একই সাথে আপনি বলছেন যে মানুষের ক্রোধের কথাটা বললেন। আসলে কি ব্যাপারটা কি তাই ছিল? তাহলে আমরা কেন 72 থেকে আপনার কুমিল্লার বার্ডে ষড়যন্ত্রের গন্ধ পাই, এবং সেই 72 সাল থেকেই, এবং 73-74 তারা বসেছে, নিশ্চয়ই 72-এর পরিস্থিতিটা ছিল না, স্বাধীনতা পরবর্তী। আমি কথা বলেছি, আমি ষড়যন্ত্র ছিল না, আমি তো বলিনি। আমি বলেছি মানুষের মধ্যে যে জিনিসগুলো, ষড়যন্ত্রকারীরা কি করে, ষড়যন্ত্রকারীরা পরিস্থিতির সুযোগ খোঁজে, কোন কোন অবস্থাটাকে তারা কাজে লাগাবে। তারা মানুষের মধ্যে বিদ্যমান, বিরাজমান এই জিনিসগুলোকে, এই অবস্থাগুলোকে, এই এলিমেন্টসগুলোকে তারা কাজে লাগিয়েছে। ষড়যন্ত্রকারীরা তো বৈঠক করবে, চক্রান্ত করবে, কোন জিনিসটাকে কখন কি কাজে লাগাবে সেগুলো তারা করবেই, করেছে। সম্মানিত দর্শক,
কাজী শিহাব সাহেব বলছিলেন চক্রান্তের কথা, কাজী শিহাব সাহেব বলছিলেন পরবর্তীতে আমাদের যেই অবস্থাটা হয়েছে সেটা কতটুকু আসলে আমরা মেনে নিতে পারি, আসলে জিনিসটা কি ছিল, মানুষের ক্রোধ ছিল না কি ছিল, সেটা আমরা পরবর্তীতে শুনুন রাশেদ রহমানের। আমি কিন্তু বলি না মেনে নিতে পারি না, অবশ্যই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড মেনে নেওয়ার পক্ষে আমি কিন্তু কোনো কথা বলি না। এত বড় একটা হত্যাকাণ্ড যেটা ঘটেছে সেটাতে আসলে কতটুকু বাইরের চক্রান্ত, ভেতরের চক্রান্ত, কি ধরনের চক্রান্ত ছিল, আমরা এই বিষয়ে আমরা ফিরে আসবো একটা ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, আমরা আবার ফিরে আসলাম বিরতি থেকে। আমরা আলোচনা করছিলাম আমাদের ৭১ মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যা এবং পরবর্তীতে ষড়যন্ত্র। আমাদের সাথে দুজন অতিথি আছেন, জনাব কাজী সিরাজ এবং রাশেদ রহমান। সেটা আপনার কাছে আসছিলাম, সেটা হচ্ছে যে আমরা যখন এই যুদ্ধ অপরাধীদের বিচার করছি তখন একটা কথা শুধু দেশের বাইরে থেকেই নয়, দেশের বাইরে থেকে তো সবচেয়ে বেশি হইচইটা হয়েছে এইখানেও কোনো বড় দল যাদেরকে আমরা মুক্তিযুদ্ধের বিরোধী দল বলতেই পারবো না, কারণ মুক্তিযুদ্ধের আগে তাদের জন্মই হয়নি, এই ধরনের দলও যখন আপনার আন্তর্জাতিক মান রক্ষা হচ্ছে কি হচ্ছে না এই ধরনের প্রশ্ন তুলল, এটার পেছনে আপনি কি কারণ খুঁজে পান? তাদের দলের লোকজন ছিল তো অপরাধের সঙ্গেই, একজনের তো ফাঁসি হয়েছে। স্থায়ী কমিটি আপনি নাম খোলা করে বলেন, বিএনপির অবস্থাটা এ ব্যাপারে অস্বচ্ছ। মুখে বলে যে আমরা বিচার চাই, তো এখন বড় তাল গাছ আমার বলে বিচার চেয়ে তো লাভ নেই, বিচারে তাল গাছ যে কোনো ভাগেই পড়তে পারে। তা আপনি বিচার চাইলে প্রথম কথা বলতে হবে বাংলাদেশে এই প্রথম এই ধরনের একটি বিচার ব্যবস্থা হচ্ছে, এবং যে প্রক্রিয়া বিচারটি হচ্ছে ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি থাকতেই পারে, প্রসিকিউশনের লোকজন বলছে, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে, কিন্তু একেবারে আন্তর্জাতিকভাবে এই ধরনের কর্মকাণ্ডের যে বিচারগুলো হয়েছে নুরেমবার্গ ট্রায়াল থেকে শুরু করে বিভিন্ন ট্রায়ালের যে সুযোগ সুবিধাগুলো অপরাধীর অভিযুক্তরা পেয়েছে তার চাইতে অনেক 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 বেশি সুযোগ সুবিধারা পাচ্ছে। তো এত সুযোগ সুবিধা দেওয়ার পরে, এদেরকে পক্ষে বক্তব্য রাখার যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়ার পরে আপিল করার, রিভিউ করার, এগুলো কোথাও এগুলো নাই, কিন্তু মার্সি পিটিশন করে এগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপরে এরা কিন্তু ব্যাখ্যা করে না আন্তর্জাতিক মান বলতে তারা কি বোঝেন, তারা কি বলতে চাচ্ছেন, এটা কিন্তু ব্যাখ্যা। এক যদি হতো যে আন্তর্জাতিক মান বলতে বিচারের আমরা এই জিনিসটা বুঝে, সেটা কিন্তু বলছে না। সেটা না বলে এটা বলার অর্থই হচ্ছে আসলে এইভাবে এটা মুখে বলছে তারা এটা চাচ্ছেন, কারণ এটা তো আমরা জানি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্যের বিচার হয়েছে মানবাধিকার অপরাধের কারণে, ফাঁসির দণ্ড হয়েছে, ফাঁসি কার্যকর হয়েছে। এখন আমাদের কাছে বিস্ময় লাগে, একদিকে আপনি বলবেন যে বিচার চান, আরেকদিকে এরকম অপরাধী, কত বড় এটা অন্যায় বলবো নিশ্চয়ই। এরকম একটা অপরাধে যদি কোনো লোকের বিরুদ্ধে এইরকম মামলা মোকদ্দমা চলে, সাধারণত কি করা উচিত? তখন তাকে দল থেকে বাইরে রাখা, দলের মধ্যে না রাখা, বিচারে ঠিক আছে উনি যদি নির্দোষ প্রমাণিত হয়ে আসেন তাহলে উনি আবার আসবেন জায়গা মতো। একজন দোষী যার শেষ পর্যন্ত ফাঁসি হলো, কার্যকর হলো, উনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য হিসেবে কিন্তু মৃত্যুদণ্ড তার কার্যকরী হয়েছে, ওনারা সেখানে রেখে দিয়েছিলেন। তো এটা থেকে দৃষ্টিভঙ্গিটা বোঝা যায়। এটার মূল কারণটা হচ্ছে আমার যেটা 1998 সালে জামাতকে নিয়ে বিএনপি যখনই জোট গঠন করলো, প্রথম 4 দলীয় জোট, পরবর্তীকালে বাড়তে বাড়তে 20 দলীয় জোট, তখন থেকে বিএনপির ডেভিয়েশন, বিএনপির জিয়াউর রহমান সাহেবের অনেক সমালোচনা আছে, অনেকে তার বিরুদ্ধ রাজনীতি যারা করবেনই সমালোচনা আছে, এখন সমালোচনা ঊর্ধ্বে কেউ না, সমালোচনা হতেই পারে, কিন্তু জিয়াউর রহমানের আমলে বিএনপির যে অবস্থানটা ছিল সে অবস্থানে বিএনপি এখন নাই, সে অবস্থানও নাই। বিএনপির ঘোষণাপত্রের শুরুটাই হচ্ছে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ নিয়ে, ঐতিহাসিক মুক্তি সংগ্রামের সোনালী ফসল, মানে এগুলো আর বলার দরকার নাই, এগুলো দিয়ে শুরু, তার 19 দফা কর্মসূচি মুক্তিযুদ্ধের উপরে বক্তব্য দিয়েই শুরু, এগুলো ঠিক আছে। কিন্তু বিএনপি আজকে মুক্তিযুদ্ধের ওই যে অবস্থানটা ছিল তাদের ঘোষণাপত্রে এখনো লেখা আছে, সেই অবস্থানে 1998 সালের পর থেকে নেই। বিএনপির স্খলন হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং এটা জামাতে ইসলামের সাথে ঐক্যটাকে যারা বলছেন তারা, তখন আপনি যখন জিয়াউর রহমান সাহেবের কথা বলছেন তখন রাশেদ রহমান সাহেব কিন্তু ওই একই কথাটা বলেছেন যে জিয়াউর রহমান সাহেবের সময়ই তারা মুক্ত হয়েছে, জিয়াউর রহমান সাহেবের সময় মাওলানা মান্নানকে ছেড়ে দেওয়া হয়েছে, জিয়াউর রহমান সাহেবের সময় 78-এ গোলাম আজমকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। সমস্ত বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাবলিক ইউনিভার্সিটি, সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে ছাত্র শিবির
গিয়ে যে ঘাঁটি বাঁধা শুরু করলো সেটা কোন সময় থেকে শুরু হলো? সংঘবদ্ধ হওয়ার সময়টা কখন? স্টার্টিং ফ্রম মেজর জেনারেল জিয়াউর রহমান সময় না থেকে। না না, এটা আমি শুরু হলো। কারণ আপনি ক্যাটাগরিক্যালি দেখবেন রাজশাহী ইউনিভার্সিটিকে যদি আপনি ইফ ইউ টেক ইট ইনটু অ্যাকাউন্ট, রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসের চারিদিক দিয়ে যে রুরাল জায়গাগুলো, পল্লী অঞ্চল, যে গ্রামগুলো, ওগুলো তো আপনি একদিনে গড়ে তুলতে পারবেন, এটা সময় লাগবে। রাইট, এখানে মাইগ্রেট করতে হবে, এখানে সেটেল ডাউন করতে। শুনে আমরা যদি ওই তর্কেও না যাই, আপনি যদি পর্দার নিচে না যান তাহলে এই যে কত বড় মহাচক্রান্ত, এটা কোন ধরা যাবে না। আমি যদি সিরাজ ভাইকে এই কথাটাই যদি জিজ্ঞেস করি যে যুদ্ধ অপরাধীদেরকে ছেড়ে দেওয়া হলো, 78 সালে গোলাম আজমকে দেশে ফিরিয়ে আনা হলো, আব্দুল আলিমকে, তারপরে আপনার মাওলানা মান্নানকে তার ক্যাবিনেটে নেওয়া হলো, আপনি 98 থেকে ধরছেন, তার আগের অংশটা আমরা কি যদি 75 থেকে 81 পর্যন্তই ধরি, সেটা একদম নির্মল ছিল। তো আমি সেটা বলিনি, আমি এটা বলছি না যে সেখানে একদম নির্মল সব মুক্তিযুদ্ধের পক্ষে লোক, মুক্তিযুদ্ধের বিরোধী লোক তো শেখ হাসিনার গত সরকারেও ছিলেন। মাওলানা নুরুল ইসলাম, তারপর একে ফজল হক 2 বছর কোলাবরেটরকে জেল কেটেছিলেন তারা। বলা যাবে না, ভালোভাবে বলা বোধহয় সম্ভব না, কারণ দিনের শেষে বাস্তবতা হচ্ছে ইতিহাস কথা বলবে। আজকে গণমাধ্যম যেই জায়গায় আছে, আপনি হয়তোবা একে ফাইজুল হক সাহেবকে নিয়ে অনেক কথা এখানে বলতে পারেন এট ইউর ডিসক্রিপশন, বাট আমরা নতুন প্রজন্মের যারা, আমরা ওই ধরনের তথ্য দিয়ে এখন আমাদের সামনে আসেনি, হয়তো ভবিষ্যতে আসবে, আসলে তখন বিচার করা যাবে। তবে আমি একটু এই জায়গায় আসতে চাই, যেটা আইসিটির আন্ডারে যেই বিচারিক প্রক্রিয়া চললো, দেখেন আন্তর্জাতিক মান কি বিচারের, বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা কমন স্ট্যান্ডার্ড থাকবে। সেটা হচ্ছে আপনি কাউকে ফাঁসি দিতে গেলে বা শাস্তি দিতে গেলে বিয়ন্ড রিজনেবল ডাউট, অর্থাৎ কোন সন্দেহাতীত ভাবে তিনি অপরাধী প্রমাণিত হলে আপনি সেটা দিতে পারবেন। বাস্তবতা হচ্ছে বিএনপির যে এই ক্রন্দন জামাত ইসলামের জন্য অথবা আলী হাসান মুজাহিদ বা মতিউর রহমান নিজামীর জন্য, তাদের এই ক্রন্দনের কোন জায়গায় আপনি জানবেন যে রায় যেটা প্রকাশিত হয় অথবা আপনার বিচারিক প্রক্রিয়া যেটা চলে, এটা কিন্তু তথ্য অধিকার আইনের মাধ্যমে জনগণের সামনে আনা যায়, এবং একটি লাইন একটি জায়গায় আপনি পয়েন্ট আউট করতে পারবেন না যেখানে বিয়ন্ড রিজনেবল ডাউট তাদের অপরাধটি প্রমাণিত হয়নি। সুতরাং এটা একটা রেটরিক ছাড়া আর কিছু না, এটা বলার জন্যই তারা বলছেন। আর আরেকটা জিনিস, শুধুমাত্র সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য, আমি নামটা বলেই ফেললাম, শুধুমাত্র ওনার জন্য জাতীয়তাবাদী দল বা বিএনপি এই বিচারের বিরোধিতা করছেন, এটা আমি বিশ্বাস করতে রাজি নই। বরঞ্চ আমি জিনিসটাকে এইভাবে দেখি যে মেজর জেনারেল জিয়াউর রহমান 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পরে যেভাবে ক্ষমতায় আরোহণ করার ক্ষেত্রে দেশ বিরোধী পাকিস্তানপন্থী একটি গোষ্ঠীর সমর্থন পেয়েছিলেন, সহযোগিতা পেয়েছিলেন, এই একই স্বপ্নে কিন্তু বিভোর হলেন তারেক জিয়া এবং খালেদা জিয়া, এবং তারা তাকে একটা প্রেসক্রিপশন দিল যে ক্ষমতার লিপ্সাকে চরিতার্থ করার একমাত্র উপায় আমাদেরকে সাথে নিয়ে চলতে হবে। এবং ওই যে একটু আগে আপনাকে বললাম যে একটার গঠনতন্ত্রে গণতন্ত্রের কোনো এন্ডোর্সমেন্টই নাই, কিন্তু তার সাথে কিন্তু পথ চলা হচ্ছে। তার মানে কি, ফিলোসফিক্যালি আন্ডারনিথ দর্শনের দিক দিয়ে চিন্তা করলে গভীর গভীর থেকে গভীরতম জায়গায় কোন একটা জায়গায়, একটা সন্ধির জায়গায়, একটা মিলনের জায়গা আছে, এবং মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি একটা মিলনের জায়গা আছে। এখান থেকে একটু শেষও একটা কথা এখানে বলেছিলেন যে 1975 সালের 15 আগস্টের আগে সুযোগ নেওয়ার ব্যাপারটা, সুযোগ নেওয়ার ব্যাপার যেমন সত্য হতে পারে, সুযোগ তৈরি করার ব্যাপারটাও কিন্তু সত্য হতে পারে। এবং অনেকের কাছে পছন্দ হবে না, আমি একটা রেফারেন্স সবসময় দেই, মেজর কর্নেল রশিদের যেই আত্মস্বীকৃত হত্যাকাণ্ডের যে ইন্টারভিউটি ইউটিউবে পাওয়া যায়, সেটা বিশ্লেষণ করলে আপনি দেখবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার ওই ধরনের পরিস্থিতি কিন্তু সমস্ত দেশে তৈরি হয়নি, যার দরুন তিনি বলছেন যে যদি বঙ্গবন্ধুকে আমরা ক্ষমতাচ্যুত করে বাঁচিয়ে রাখি তাহলে আমরা কিন্তু নাই, কারণ উনি ওয়ার্ডটা হচ্ছে জনগণ, উনি জনগণকে নিয়েই আবার ফিরে আসবেন। এবং আরো একটা চিন্তার বিষয় দেখেন, আপনি বঙ্গবন্ধুকে হত্যা করবেন, তার বিরুদ্ধে চক্রান্ত, কিন্তু আপনি একদম শেখ রাসেল পর্যন্ত সর্বকনিষ্ঠ যে সেই পর্যন্ত চলে যাচ্ছেন। এবং এখানে একটা মনে রাখতে হবে, একটা বাস্তবতা আমরা অস্বীকার করলে হবে না, ভারত, পাকিস্তান, বাংলাদেশ আমাদের মনোবাঞ্ছা কি? পাকিস্তান যখন হেরে গেল, সে কি কোনোদিন ইস্টার্ন ফ্রন্টিয়ার সারা জীবনের জন্য হারিয়ে যাক এটা চাবে? কোনোদিনও চাবে না। সুতরাং 1971 সালের 16 ডিসেম্বরের পর থেকে একদিনের জন্য কিন্তু চক্রান্তের মধ্য দিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, এই প্রক্রিয়া বন্ধ থাকেনি। এমনকি আপনি 1918 সাল 16 সালের সাইক্স-পিকো এগ্রিমেন্টও যদি যান, সেটারও যে ব্লুপ্রিন্ট, সেটারও যে প্রেসক্রিপশন, একটা ধী গোষ্ঠীর সমস্ত জীবনী একটা জনগোষ্ঠীকে দাবিয়ে রাখার যে প্রেসক্রিপশন, যেটার মধ্যে দিয়ে রেডক্লিফ লাইন, লর্ড মাউন্টব্যাটেন, আপনার দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে ভারত পাকিস্তানের উৎপত্তি, তারই সম্প্রসারিত চক্রান্তের অংশ বাঙালি এবং বাংলাদেশ ছিল।
এর মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছর আপনার এই ধারাবাহিকতা কথার ব্যবসা সাথে করে যে দেশ জিনিসটা স্বাধীন আমি করেছেন। একটু অন্য প্রসঙ্গ না, প্রসঙ্গটা এটাই থাকবে, আমরা একটু অন্যদিকে ঘুরে দিচ্ছি। সেটা হচ্ছে যে আন্তর্জাতিক দু একটা সংগঠন আছে, যেমন হিউম্যান রাইটস ওয়াচ বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আমি তাদের কোনো অফিস ঢাকায় ঠিকভাবে দেখেছি বলে মনে হচ্ছে না। আপনার কি ধারণা যে তারা যে তথ্যভিত্তিক কথা বলে বা যে তথ্যগুলি আমাদের কাছে পরিবেশন করে, এই তথ্যগুলি তারা কোথায় পায়? তাদের এখানে অফিস নেই, তাদের এখানে কোনো অ্যাক্টিভিটিস নেই, এবং তাদের সেই তথ্যের উপর ভিত্তি করে আপনার আন্তর্জাতিক অন্যান্য মানে অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক অন্যান্য সংগঠনগুলি এক ধরনের কনক্লুশন ড্র করে। আপনার কি মনে হয়? না, তথ্য তো এখন তথ্য সংগ্রহের অফিস থাকলেই তথ্য সংগ্রহ করা যাবে এবং সঠিক তথ্য পাওয়া যাবে, এটা নাও হতে পারে। অফিস ছাড়াও তথ্য সংগ্রহ করা যায়, কিন্তু তাদের সোর্সগুলো যেগুলো, সেই সোর্সগুলো কতগুলো বিশ্বাসযোগ্য, কতগুলো নির্ভরযোগ্য। আর একটা হচ্ছে তারা যে বক্তব্যগুলো দিচ্ছে, এই বক্তব্যগুলোকে আপনি কতটা ডিজাইন করতে পারেন, কতগুলো মিথ্যা বলে আপনি প্রমাণ করতে পারেন, প্রতিষ্ঠিত করতে পারেন বা পেরেছেন এ পর্যন্ত। আমার মনে হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন বা অন্য যে দুই কয়েকটি সংগঠন বাইরে কাজ করে, আমাদের এখানকার মানবাধিকার যদি বেশি দিন আগের কথা না, কয়েক বছর আগের কথা, হেফাজত ইসলামের যে ঘটনাটা ঘটেছিল, আমরা এই ঘটনাও দেখেছি যে অন্য দেশের একটা ছবি দিয়ে হাজার হাজার লোক নাকি হত্যা করা হয়েছিল। সেটাও তো তাদের কুকড আপ স্টোরি না, সেটা তো মিথ্যা প্রমাণ হয়েছে, সেটা তো মিথ্যা প্রমাণ হয়েছে। আবার যদি এইটা তো যায় যে আমেরিকাতে প্রতিদিনই আপনার হত্যাকাণ্ড ঘটছে, হিউম্যান রাইটস ওয়াচ বা অ্যামনেস্টি কি কোনো কথা বলে? আমাদের তো খুব একটা শোনা যায় না। সেটা বলে না, সেটা না, অনেক কিছু সেখানে বলে কিন্তু আমরা জানি না, কিন্তু আমাদের এখানে সে কথাগুলো আসে না। না, কিন্তু রাশেদ ভাই, আজকের তথ্য প্রবাহের এই যুগে আমাদের কাছে আসবে না, এটা হয়? রাশেদ ভাই, আমি একটু হবে না, আমি এখানে কিছু তারা লুকিয়ে রাখতে পারে। একটু অ্যাড করতে চাই। এই অ্যামনেস্টি বা হিউম্যান রাইটস তারা যখন এক্সট্রা জুডিশিয়াল মার্ডারের কথা বলে, যেটা আপনি একটু আগে বললেন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের শহরে শহরে কোনো ক্রিমিনাল রেকর্ডও নাই এমন একজন ব্যক্তিকে যখন গুলি করে হত্যা করা হয়, তখন কিন্তু আর এক্সট্রা জুডিশিয়াল মার্ডারের কথাটা উঠে আসে না। এটা উনি হয়তো স্বীকার করবেন। শুধু তাই না, মার্কিন আগ্রাসন এর পরে গুলিবিহীন যে জেনোসাইড বা গণহত্যা চলে, সেই ব্যাপারেও কিন্তু অ্যামনেস্টি বা মানবাধিকার কর্মীদের খুব একটা উচ্চবাচ্য আমরা শুনতে পারি না। এবং যেই জায়গাটায় আমি ওনার সাথে একটু দ্বিমত করি যে তাদের তথ্য কখনোই গ্রহণযোগ্য হবে না, এই কারণে যে সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, পরিপ্রেক্ষিত থেকে যে আপনি একটা জিনিস তাকান, সোশ্যাল সায়েন্স বলছে আপনি কোভার্ট সার্ভে করুন বা ওভার্ট সার্ভে করুন, অর্থাৎ গোপন ভাবেই করুন বা প্রকাশ্যে আপনি একটা সার্ভে যদি করেন, জরিপ করেন, সেখানে অবশ্যই আপনি কোন স্যাম্পলটি গ্যাদার করছেন বা কোন তথ্যগুলো নিচ্ছেন, সেটার জন্য আপনার শারীরিক ওখানে উপস্থিতির প্রয়োজন আছে। কারণ আপনি অ্যানথ্রোপোসেন্ট্রিক ডেটা কালেক্ট করছেন, আপনি তো রোবটের ডেটা কালেক্ট করছেন, আপনি যন্ত্রের ডেটা কালেক্ট করছেন, অথবা কত সেন্টিমিটার বৃষ্টি হয়েছে সেই তথ্য আপনি কালেক্ট করছেন। আপনি কি কালেক্ট করছেন? যে আপনার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কিনা। আপনি কি কালেক্ট করছেন? আপনাকে বিনা বিচারে হত্যা করা হয়েছে কিনা। সেই তথ্যই যদি আপনাকে সংগ্রহ করতে হয়, আর কোন সংগঠন হিসেবে সমস্ত পৃথিবীতে বাংলাদেশকে কালিমা লেপন করার উদ্দেশ্য যদি আপনি ছড়িয়ে দিতে চান, তাহলে অবশ্যই আমি মনে করি তাদের শারীরিক উপস্থিতি একান্ত কাম্য, একাডেমিক ভাবে, প্রায়োগিক ভাবে। একটু জিজ্ঞেস করছি যে মীর কাসেম আলী মামলার আগে শুনতে হচ্ছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সেনেট মেম্বার বা পার্লামেন্ট মেম্বার লবিস্ট হিসেবে নিয়োগ করা হয়েছিল, এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কাদের মোল্লা সাহেবের রায়ের বাস্তবায়ন না করতে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছিল। এইটা যদি আমি নৈতিকতার দিকটা যদি বাদও দেই, মার্কিন সংবিধান কি সেই ক্ষমতা দেয়? এটা আমি আন্তর্জাতিক এই জন্য যে সংবিধানের কথা বাদ দেই, জি, এটা আমাদের দেশের অভ্যন্তরীণ একটা বিষয়। মানবতা বিরোধী অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচার একটা ট্রাইব্যুনাল হয়েছে, ট্রাইব্যুনালে বিচারের রায়ে আদালতে এই দণ্ডগুলো হয়েছে। এই দণ্ড রহিত করে চাপ দেয়া, চাপ প্রয়োগ করা, এটা তো অনৈতিক তো বটেই, এটা অসম্ভব, এটা গ্রহণযোগ্য নয়। এটা তো তারা করবে, এটা করেছে, এটা আবার না জানার কোনো কারণ নাই, করবে। আরেকটা যে আপনি ওই যে মানবাধিকার লঙ্ঘনের কথা বললেন, তা আমার মনে হয় হ্যাঁ, আন্তর্জাতিকভাবে আমেরিকার মানবাধিকার লঙ্ঘনের কথা তারা বলে না, অন্য জায়গায় মানবাধিকার লঙ্ঘন করে, সেখানে মানবাধিকার লঙ্ঘন করছে, যুক্তরাষ্ট্র যখন বাইরে যুদ্ধ করছে সেটা হচ্ছে, সেগুলো হচ্ছে, সেগুলো বলছে না বলে
আমরা এটা বলি কি, এটা বলতে চাচ্ছি আমাদের দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না, এটা বাড়াবাড়ি করে বলা হচ্ছে, আমি এটা বলছি কিনা আমার মনে এটা বলা ঠিক হবে না। আমাদের দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তারা কিভাবে বলছে, তারা কেন বলছে, সেটা আমরা সমালোচনা করতে পারি। তাই বলে আমরা আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে আবার একেবারে চাপা দেওয়ার যদি কোনো চিন্তা ভাবনা মাথায় থাকে, সেটাও ঠিক হবে না। আপনার কি ধারণা যে আমরা কি ফুলি পাপড়ি কিছু করি? আমি খুব প্রায়োগিক দিকগুলোতে বিশ্বাস করি। আমি বাংলাদেশে তো অ্যামনেস্টি যখন মানবাধিকার লঙ্ঘনের কথা বলে তখন সে একটা মায়োপিক জায়গা থেকে বলে, আমি একটু হোলিস্টিক জায়গা থেকে বলবো। সামন্তবাদিতার বিরুদ্ধচারণ করে আপনি স্বাধীন বাংলাদেশ করেছেন। আমি একটা ছোট প্রায়োগিক উদাহরণ আপনার দিই। আমাদের দেশে গৃহ পরিচারিকার যে সংস্কৃতি বিরাজমান, সেটা কি প্রতিদিন মানবাধিকার লঙ্ঘনের সমতুল্য নয়? এ তো শত বছরের ধারাবাহিকতা এসেছে। আজকে যে মানবাধিকার লঙ্ঘনের দিকে সিরাজ ভাই ইঙ্গিত করার চেষ্টা করছেন, যেটা করছেন, সেটা সূচনা লগ্ন কোথায়, কোথা থেকে শুরু হলো, সেই জায়গায় তো আমাদের যেতে হবে। এখন এই যে অবারিত এক প্রবাহের মতো এই যে মানবাধিকার লঙ্ঘনের এক ধারাবাহিকতা বা দৃষ্টান্ত আমরা হাতে পেলাম, এটাকে একদিনে কি আপনি আসলে সলভ করতে পারবেন? না, সেটা পারবেন না। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে জাতীয় ঐক্যের যে জায়গাগুলো দরকার ছিল সেগুলো তো আমরা তৈরি করতে পারছি না। সেটা করতে পারছি না এই কারণে যে বিদেশি কোনো এজেন্সি অথবা বিদেশি কোনো সংস্থা তার মন গড়া কিছু তথ্য নিয়ে আসছে, এবং আমাদের রাজনৈতিক একটা গোষ্ঠী, আমার বলতে লজ্জা নেই, বিএনপি এবং জামাত ইসলামী সেই মন গড়া সংখ্যাগুলোকে কাজে লাগিয়ে, ওই যে বললাম, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার যে লিপ্সা, তাকে চরিতার্থ করার চেষ্টায় লিপ্ত আছে। সুতরাং আমার মনে হয় দ্য ভেরি ওয়ে অফ থিঙ্কিং, এই যে আজকে সিরাজ ভাই যুদ্ধাপরাধের ব্যাপারে যে ইতিবাচক কথাগুলো বললেন, সত্যিকার অর্থে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ যদি আজ থেকে ৬-৭ বছর আগেও তাদের কথা বলার শর্তটা যদি একটু ভিন্নতর হতো, আমার মনে হয় কাজটি আরো ত্বরান্বিত হতো, আরো ভালো হতো, এবং যতটুকুই বিতর্ক সৃষ্টি করা গেছে সেই বিতর্কের অনেক ঊর্ধ্বে আমরা থাকতে পারতাম। আমি তো দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজকে এই বিচার হয়ে যাওয়ার পরে সিরাজ ভাই মনোগতভাবে তার মনস্তাত্ত্বিক দিক দিয়ে চিন্তা করলে অনেক বেশি ভালো আছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে হয়তোবা তিনি কোনো একটা রাজনৈতিক আদর্শতে কিছুটা ইনক্লিনেশন ওনার আছে। উনিও প্রথমে দেখেছেন, অবজার্ভ করেছেন, পর্যবেক্ষণ করেছেন, একটা শক্ত স্ট্যান্ড হয়তো বা নিতে পারেননি, তবে আজকে ওনার কাছে অনেক কিছু পরিষ্কার উনি বলছেন। আমার মনে হয় যে আগামী দিনেও এরকম অনেক ইম্পেডিমেন্ট, অনেক হার্ডেল আমাদের সামনে। আমরা যদি এইটাকে এইভাবে ধরি সিরাজ ভাই, আপনি যেটা বলছেন যে শুধু কিছু 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 ব্যক্তি বিশেষ না, দলগতভাবেও আপনার জামাত এবং তার সাথে দুই একটা হয়তো ছোটখাটো সংগঠন, বিশেষ করে জামাত, তাদের যে ন্যাক্কারজনক ভূমিকা রেখেছিল সেইটা কিন্তু আপনার বিভিন্ন জায়গা থেকে দাবি উঠেছে আজ নিষেধ করার বা নিষিদ্ধ করার। আপনি কি মনে করেন যে যেভাবেই হোক আপনার ৭৫ পরবর্তীতে যে দলকে আপনার দলের যে আপনার পরবর্তীতে তাদেরকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেওয়া হলো, আজকের বাস্তবতায় আপনার কি মনে হয় সেই দলকে কি দেশের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেওয়ার এই প্রশ্নগুলো আসলে আরো দীর্ঘ আলোচনা। চতুর্থ সংশোধনের মধ্য দিয়ে সমস্ত রাজনৈতিক দল বিলুপ্ত করে যদি একটি অর্থনৈতিক কর্মসূচির নামে একটি একক দল প্রতিষ্ঠা, বাকশাল প্রতিষ্ঠা করা না হতো, তাই তো পঞ্চম সংশোধনের মাধ্যমে সবার জন্য রাজনীতি করার দ্বার অবারিত করে দেওয়ার প্রশ্নটা আসতো না। সেটা অন্য প্রসঙ্গ। আমরা যে আপনি যে প্রসঙ্গের কথা বলেছেন সেটা আসলে এটা আরো ভিন্ন প্রসঙ্গ। আমি শুধু জামাতের কথাটা, জামাতের যে বিষয়টা আছে, আপনার সরি আমি জামাত নিষিদ্ধ করার দাবি, নিষিদ্ধ আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে জামাতকে নিষিদ্ধ করার যে প্রয়োজন, সেই প্রয়োজনটার জন্য আদালতের উপর নির্ভর করে বসে থাকার দরকার নেই। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই সরকার যদি চায়, ইচ্ছা করে, তাইলে এক্সিকিউটিভ অর্ডার বলে, মানে এটা এই সরকার করবে না। এই সরকার আমার ব্যক্তিগত কেন করবে না সেটা আমি এক্সপ্লেইন করতে পারি। আমি আমার বক্তব্য করে ভোটের রাজনীতিতে করবে না, ভোটের রাজনীতিতে করবে না এই সরকার। জামাত, আমার মনে হয় এখানে এই যে মৌলিক এখানে বিতর্কের জায়গাটা আমার কথা আমি মনে করছি, বলেন আমার বক্তব্য আমার মনে হয় জামাত ইসলামীকে এই সরকার নিজেরা বারবার আদালতের উপরেই ছেড়ে দিচ্ছে, আদালতের উপরেই ছেড়ে দিচ্ছে। আদালতের উপর ছেড়ে দিচ্ছেন কেন? এক, আর এই যে মানবাধিকার অপরাধ মঞ্চে, জাগরণ মঞ্চের কথা বললেন, জাগরণ মঞ্চ যেভাবে শুরু হয়েছিল, আজকে জাগরণ মঞ্চ ভেঙে দেওয়া হলো কেন? কেন ভাঙলো? কারা ভাঙলো? এটা যদি এইভাবে বলা হয় যে এই সরকার
বিশ্বাস করে রুল অফ লতে, সেই জন্য সমস্ত কিছু আদালতের উপর ছেড়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকারীদের আদালতে নিয়েছে। রাশেদ ভাই আমাকে একটু allow করবেন? জাগরণ মঞ্চ ভাঙ্গার রুল অফ ল সঙ্গে সম্পর্ক ছিল না তো। জাগরণ মঞ্চের সাথে না, এটা কেন আপনি ভাঙলেন? বলুন একটু। এটা হচ্ছে এখানে রাশেদ ভাই। জামাতের ব্যাপারে মানে এক যুদ্ধাপরাধীদের একটা বিষয় আর জামাত ইসলাম সংগঠন আরেকটা বিষয় হিসেবে আমার মনে হয় সরকার পক্ষ চিন্তা ভাবনা করছে, এবং সেই চিন্তা থেকেই জামাতকে নিয়ে তাদের হয়তো ভিন্ন চিন্তা থাকতে পারে। ভোটের রাজনীতি আছে, এই রাজনীতি নিয়েই তো এগুলো হচ্ছে। আমরা আসলে রাশেদ ভাই, আমি একটু এই জায়গাটা ক্লিয়ার করতে চাই। কখনোই রাজনৈতিক বিবেচনায় সংসদে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না, এর সাথে আমি একমত নই। সহজ বিশ্লেষণ আছে। জামাতে ইসলামী সচেতনভাবে 1971 সালে একটি পক্ষ সমর্থন করে রাজনৈতিক পন্থা অবলম্বন না করে সশস্ত্র অবস্থায় বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়েছে। সুতরাং একটি বিচারিক আদালত এটি অবজারভেশন, পর্যবেক্ষণ করবেন, বিশ্লেষণ করবেন এবং রায় দিবেন যে জামাতে ইসলামী একটি সংগঠন হিসাবে মানবতা বিরোধী অপরাধে দায়ী, এবং সেই জায়গা থেকেই জামাতে ইসলামীকে আমরা নিষিদ্ধ করব। তাতে 100 বছর পরে এই বাংলাদেশ যখন আরো উন্নত, সমৃদ্ধ, সভ্য হবে, আজকে যা আছে তার থেকেও, সেই জায়গায় আমরা তাদের কাছে দায়বদ্ধ থাকব না। আমরা দেখাতে পারবো যে আমাদের বিচার ব্যবস্থার যে কাজটি করার দরকার ছিল, সেটা হোক না কোনো ব্যক্তি, হোক না কোনো প্রতিষ্ঠান, হোক না কোনো দল, তাকে তারা দায়ী করতে পেরেছে, শাস্তি দিতে পেরেছে। সুতরাং স্থূলভাবে আমি আমার রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য আমি সংসদে নিচ্ছি না, আমার মনে হয় না এই আলাপটা খুব ঠিক হলো। সবচেয়ে বড় কথা হচ্ছে বিজ্ঞ বিচারকরা বিশ্লেষণ করবেন জামাত ইসলামীর কি ভূমিকা ছিল, তাতে তার কি হওয়া উচিত, সেই জায়গা থেকে জামাত ইসলামী নিষিদ্ধ হয়ে আসবে। এটা এক। 2 নাম্বার, এটাও কিন্তু আমি আপনাকে বলতে চাই, আমি মনে করি মুসলিম লীগ যেটা বললেন যে এক্সিকিউটিভ অর্ডারে করতে পারবে না, না করতে পারবেন, কিন্তু আপনি তো করবেন না, কারণ আপনি তো একটা প্রক্রিয়া ফলো করছেন। আপনি অনেক কিছু করতে পারেন। সালাউদ্দিন গাজী যদি বিচার হয়, কারণ বলেছেন না, উনি বলেছেন, আমি তো কারণ সাথে একমত হলাম না। আমি বলছি ইংরেজিতে একটা শব্দ আছে, নাম হচ্ছে হিস্টোরিসিটি। এটা মানে হচ্ছে প্রুভেন ওভার টাইম এন্ড স্পেস। কোন সিদ্ধান্ত আপনি নিলেন, এটাকে যদি প্রমাণ করতে হয় যেটা সঠিক সিদ্ধান্ত সময় এবং মহাকালের পরীক্ষায়, তাহলে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে না আসলে সেটা কোনোদিনও 100 বছর গ্রহণযোগ্য হবে না। দলে দলে জামাতিদেরকে নিজেদের দলে ভেড়াবেন, এইটা বলে আবার সেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। আসলে আমাদের সময় আব্দুল গাফফার চৌধুরী সাহেবের 9 মাসের নিরুদ্দেশ নামে একটি বই আছে। সেই বইয়ে পরিষ্কারভাবে তিনি উল্লেখ করেছেন যে একে ফায়াজুল হক সাহেবের কথা তিনি যে বললেন, যেহেতু তিনি আমার দলীয় মন্ত্রী ছিলেন, তাকে কিন্তু পাকিস্তান আর্মি এখান থেকে অ্যারেস্ট করে রাওয়ালপিন্ডিতে নিয়ে যায় এবং সেখানে তাকে জোর করে কনফেশন দেওয়া হয়, বিকজ উনি শেরে বাংলা একে ফজলুল হকের সন্তান ছিলেন। তখন রাজনৈতিকভাবে এই কনফেশন বা এই বিভ্রান্তিমূলক ঘোষণাটি দেওয়ানোর দরকার ছিল। সুতরাং আমার মনে হয় দালিলিক প্রমাণও আছে, বহু মানুষের আজও জীবিত আছে। অকারণে আপনার দলের বা আপনার সমর্থন পুষ্ট কোন গোষ্ঠীর কারো বিচার হচ্ছে, তাই জন্য আরেকজন মানুষকে আমরা আলোচনাটা আসলে এখানে আমাদের আসলে বন্ধ করে দিতে হচ্ছে, সময় নেই বলে। কিন্তু আসলে 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 আমাদের একটা কনক্লুশন ড্র করা যেত, কিন্তু সময়ের অভাব। আমরা দর্শক আমরা আলোচনা করছিলাম, আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব কাজী সিরাজ এবং জনাব রাশিক রহমান সাহেবকে। আমরা একটা জিনিস আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে স্বাধীনতার পর থেকে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছিল, এবং সেই ষড়যন্ত্র আমাদেরকে অনেকখানি আমাদের গোলে পৌঁছাতে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে। আমরা তারপরে এগিয়ে যাচ্ছি। মৌলিক কতগুলি বিষয়ে আমাদের আসলে ঐক্যমতের প্রয়োজন আছে। মৌলিক বিষয়গুলিতে ঐক্যমত যদি আমরা না ঘটাতে পারি, আমরা যদি একটা সিদ্ধান্তে পৌঁছাতে না পারি, তাহলে আমাদের এগিয়ে যাওয়ার পথটা খুব একটা মসৃণ হবে না। দর্শক, আমরা আশা করছি আমরা সেই ধরনের একটা মৌলিক বিষয়গুলিতে আমাদের জাতি একটা ঐক্যমত পৌঁছাবে। ধন্যবাদ। 21 রাত থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।